বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি মহলওয়ারি ব্যবস্থা সম্পর্কে বলবো। ইস্ট ইন্ডিয়া কোম্পানির অন্য একটা ভূমি রাজস্ব নীতি ছিল এই মহলওয়ারি ব্যবস্থা। তাহলে চলো আলোচনাটা শুরু করি। 19 শতকের গোড়ায় হোল্ট ম্যাকেঞ্জি প্রবর্তন করেন মহলওয়ারি ব্যবস্থা। এই বন্দোবস্ত অনুসারে কয়েকটি গ্রাম নিয়ে মহল বা তালুক সৃষ্টি করে কোনো ব্যক্তিবর্গকে যৌথভাবে রাজস্ব দেওয়ার শর্তে দেয়া হতো এই মহলের ইজারা। মহল ধরে জমির বন্দোবস্ত করা হতো বলে এই ব্যবস্থা মহলওয়ারি বন্দোবস্ত নামে পরিচিতি লাভ করে। এই ব্যবস্থা প্রচলিত ছিল উত্তরপ্রদেশ, দিল্লি অঞ্চল ও মধ্যপ্রদেশে। মহলওয়ারি ব্যবস্থা তিনটি পর্যায়ে দেখা যায়: 1793 থেকে 1821 খ্রিস্টাব্দ, এছাড়া 1822 থেকে 1832 খ্রিস্টাব্দ এবং 1833 থেকে 1857 খ্রিস্টাব্দ। ডক্টর রমেশচন্দ্র দত্ত মহলওয়ারি বন্দোবস্ত সম্পর্কে বলেছেন যে এই বন্দোবস্ত তার নিজস্ব কঠোরতার জন্য ভেঙে পড়ে। এই মহলওয়ারি বন্দোবস্তের বৈশিষ্ট্যগুলো কী ছিল? মহলওয়ারি বন্দোবস্তের বৈশিষ্ট্য ছিল যে ব্রিটিশ সরকার 1822 খ্রিস্টাব্দে গাঙ্গেয় উপত্যকা, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ও মধ্য ভারতের কিছু কিছু অঞ্চলে মহলওয়ারি ব্যবস্থা নামে এক ধরনের ভূমি বন্দোবস্ত চালু করে। এই ব্যবস্থার প্রবর্তনে এলফিনস্টোন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। উইলিয়াম বেন্টিং এই ব্যবস্থা সমর্থন করেন। রবার্ট বার্ড ও জেমস টমসন 1833 খ্রিস্টাব্দ থেকে 1853 খ্রিস্টাব্দ এই বন্দোবস্তে এই ব্যবস্থার চূড়ান্ত রূপ নেয়। এবার এর বৈশিষ্ট্য কী ছিল? মহলওয়ারি ব্যবস্থার বৈশিষ্ট্য ছিল: 1. জমির ইজারা। মহলওয়ারি ব্যবস্থা ছিল জমিদারি ব্যবস্থার অনুরূপ। এই ব্যবস্থায় কয়েকটি গ্রাম নিয়ে একটি মহল বা তালুক তৈরি হতো এবং 20 থেকে 30 বছরের জন্য জমির বন্দোবস্ত দেয়া হতো। 2. ইজারাদার। সরকারকে রাজস্ব দেওয়ার শর্তে কোনো একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তিকে যৌথভাবে ওই মহলের ইজারা দেয়া হতো। ইজারা প্রাপক বা গ্রামের প্রধান রাজস্ব আদায় করে সরকারের কাছে জমা দিত। 3. রাজস্বের হার। এই ব্যবস্থায় জমির উৎপাদন অনুসারে রাজস্বের হার নির্ধারিত হতো। সরকার গ্রামের উপর যে রাজস্ব ধার্য করত, গ্রামবাসীদের তা ভাগাভাগি করে গ্রাম প্রধানের হাতে তুলে দিতে হতো। কিছুদিন পর পর রাজস্বের হার পুনরায় নির্ধারিত হতো। এই ব্যবস্থায় আদায় করা রাজস্বের 80% সরকার এবং 20% ইজারাদারদের প্রাপ্য ছিল। 4. মধ্যস্বত্বভোগীর অনুপস্থিতি। এই ব্যবস্থায় কৃষক ও সরকারের মাঝখানে ইজারাদার ও গ্রাম প্রধান ছাড়াও কোনো মধ্যস্বত্বভোগীর অস্তিত্ব ছিল না। এই ব্যবস্থায় কৃষকদের উপর রাজস্বের হার বেড়ে যায়। ফলাফল কী ছিল? এই বন্দোবস্তের ফলে কৃষক সমাজের সমস্যার কোনো সমাধান হয়নি। নির্দিষ্ট সময় অন্তর রাজস্বের হার সংশোধন করা হতো, ফলে প্রায়ই উচ্চ হারে রাজস্ব ধার্য করা হতো। এই বাড়তি রাজস্বের বোঝা মেটানোর জন্য কৃষকরা ঋণের সম্মুখীন হতো। তারা নানাভাবে মহাজনের হাতে হেনস্থা হতো। এই ভূমি রাজস্ব ব্যবস্থা ও সেই সঙ্গে নতুন প্রশাসনিক ও বিচার ব্যবস্থা প্রবর্তিত হওয়ায় ভারতে মধ্যস্বত্বভোগী শ্রেণীর ক্ষমতা ও সুযোগ সুবিধার বিনাশ ঘটে। এর ফলে গ্রামীণ সমাজও ভেঙে পড়ে। তৃতীয়ত, এর ফলে জমি কেনাবেচা করার, বন্ধক দেওয়ার ও অন্যান্যভাবে হস্তান্তর ব্যবস্থা চালু হওয়ায় কৃষকরা নানা বিপদের সম্মুখীন হয়।
চতুর্থত, মহাজনদের কাছে দরিদ্র কৃষকদের জমি বন্ধক দেওয়ায় রেয়াজ ক্রমে কৃষকরা সামাজিক এবং আর্থিক ক্ষেত্রে বিপর্যস্ত হয়ে পড়ে। পঞ্চমত, নতুন ভূমি রাজস্ব ব্যবস্থায় আসলে গ্রামীণ জীবনে কৃষকদের পরিবর্তে মহাজন, ভূস্বামী ও সরকারি কর্মচারীদের উদ্ধত নিয়ন্ত্রণ ও শোষণ বলবৎ হয় এবং এর ফলে সরকারি কর্মীরা শোষণ করে। এই ব্যবস্থায় কৃষকদের জমিদারদের পরিবর্তে সরকারের অধীনে আসে এবং প্রত্যক্ষভাবে সরকারি কর্মচারী ও গ্রাম প্রধানদের শোষণ ও অত্যাচারের শিকারে তারা জর্জরিত হয়ে পড়ে এবং অত্যাধিক কঠোরতা দেখা দেয়। এই ব্যবস্থায় সরকার অত্যাধিক কঠোর অবস্থান নিলে বহু কৃষক তাদের জমি হারায়। একটি পরিসংখ্যান থেকে জানা যায় 1839 খ্রিস্টাব্দ থেকে 1848 খ্রিস্টাব্দের মধ্যে 95,000 জমির মালিকানা হস্তান্তরিত হয়। রমেশচন্দ্র দত্ত বলেন যে মহলওয়ারি ব্যবস্থা ধন সঞ্চয় এবং মানুষের আর্থিক উন্নয়ন সম্ভব ছিল না। অতিরিক্ত কঠোরতার ফলে এই ব্যবস্থা ভেঙে পড়ে। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক